মিষ্টি মিষ্টি আলাপ দিয়ে হবে না। এখানে মানে যাকে যেখানে স্ট্যান্ড নিতে হবে সেখানে স্ট্যান্ড নিতে হবে, যেখানে আপনার মিউচুয়াল সমঝোতা হতে পারে সেটা করতে হবে। যে কথা বলতে উনিও বলেছেন, আমিও বলার চেষ্টা করি, সেটা হচ্ছে সৌদি প্রতিরক্ষা জোট যেটা করা হচ্ছে, সেখানে 13টি দেশকে সঙ্গে নিয়ে সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব, সেখানে বাংলাদেশকেও চেয়েছে, বাংলাদেশের নামও আছে, পাকিস্তান তুরস্কের পাশাপাশি। সেক্ষেত্রে এটা হরমুজ প্রণালী নিয়েই তো আসলে মেইনলি সমস্যা। সেই সমস্যা থেকে তারা বলছে যে বিভিন্ন রোড তারা বলছেন বাবে আলনাদ থেকে শুরু করে আল মান্দার প্রণালী, লোহিত সাগর, এডেন উপসাগর, এই স্বাধীনতার মানে নৌ চলাচলে স্বাধীনতার জন্য চুক্তিটা করা হচ্ছে। সেক্ষেত্রে আবার ইরান, রাশিয়া, চীন এই বেল্টটাও তো তাদের আছে। সেক্ষেত্রে ইরানকে বাদ দিয়ে এই ধরনের চুক্তিতে বা এই ধরনের জোটে মানে যুক্ত হওয়া বাংলাদেশের কতটা সামনের দিকে আমাদের জন্য লাভবান হতে পারে? সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। দেখুন, যদি হরমুজের অবস্থানগত জায়গা দেখেন, তারা হচ্ছে উত্তরে ইরান এবং হচ্ছে দক্ষিণে কিন্তু ওমান। তো এই যে ভৌগোলিক জায়গায় দেখেন, এবং আজকে আমি যেটা দেখলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ওমানকে রীতিমতো থ্রেট করেছে যে যদি তুমি হরমুজ নিয়ে কোনো টালবাহানা করো তাহলে কিন্তু তোমার এখানে আমি বম্বিং করব। এখন বিষয়টা মানে সৌদি আরব আসলে এমন একটা পরিস্থিতির ভিতর দিয়ে রয়েছে, এবং আমি গত কয়েকদিন ধরে যেটা দেখলাম যে ধরেন তাদের যে ডেডলাইন ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে। তাহলে এখন কি তারা মানে ইরানকে ঘিরে যে আমাদের যে শঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা ছিল সেটা কোন স্ট্যান্ডে হবে, এটা নিয়ে কিন্তু এক ধরনের মানে আশঙ্কা রয়ে গেছে। এখন যদি ইরান সে কি রিটেলিয়েট করবে না? অবশ্যই সে করবে। এখন ধরেন ইরানের যে মানে যে ভৌগোলিক মানে আকৃতির জায়গা থেকে যদি চিন্তা করেন, তার যে পর্বত বেষ্টিত যে এরিয়া, ধরেন আপনি যদি ওখান থেকে তারা যদি স্থল অভিযানের চিন্তা করে যুক্তরাষ্ট্র, সেটাও কিন্তু সফল হবে না। কারণ ইরান কিন্তু অলরেডি তারা টেকনিক্যালি অনেক জায়গায় নিয়ে রেখেছে। হয়তো তারা সেখানে ভূগর্ভস্থ অনেক ওয়ার জোন ক্রিয়েট করে রেখেছে, যেটা আমি আপনি হয়তো জানি না। এবং এই যে পরিস্থিতি এখন হচ্ছে, এবং একটা মানুষের আমার মনে হয় যে এই উস্কানি যেটা হয়েছে, যে এক ধরনের ডিল কিন্তু শেষের দিকে চলে গিয়েছিল। সেখান থেকে ধরেন জ্যারেড কুশনার তার স্বার্থ, তার অনেক পলিসিগত ইস্যুজে সে হস্তক্ষেপের কারণেই কিন্তু ইসরায়েলকে তিনি খুশি করার জন্যই কিন্তু শেষমেশ এই পরিস্থিতিকে সে নিয়ে এসেছেন। এবং দেখেন, ইরানের সঙ্গে কিন্তু ওই ভৌগোলিক টেরিটরির যা প্রতিবেশী যারা আছে, কারোর সাথে কিন্তু এখন সুসম্পর্ক নেই। শুধুমাত্র শিয়া যে বেষ্টিত যে জনপদ আছে, সেখানে ধরেন তাকে হয়তো হুতিরা তাকে সাপোর্ট দিবে, ইয়েমেনের এডেনদের ওই অঞ্চল থেকে হুতিরা তাকে সাপোর্ট দিবে। এদিকে আপনি লেবাননের কথা চিন্তা করে দেন, লেবাননকে যেভাবে ম্যাসাকার করে দিয়েছে ইসরায়েল। তো সেই অর্থে ইরান কিন্তু এখন মানে দেয়ালে পিঠে মতো একটা অবস্থায় রয়েছে হরমুজকে ঘিরে। আবার তারা কিন্তু এক ধরনের মানে কড়া সতর্ক অবস্থা, এবং আমি যেটা দেখলাম প্রচুর সোলজার তারা মোতায়েন করে রেখেছে, বিশেষ করে ওই যে দ্বীপ এরিয়া যেগুলি আছে, মানে হরমুজের আশেপাশের যেসব এরিয়াগুলো যেখান থেকে তাদের বড় মানে তেলের চালানগুলো যেখান থেকে চলাচল করে, সেই এরিয়াগুলোয় কিন্তু তারা সেনা উপস্থিতি বাড়িয়েছে ইরান। তো স্বাভাবিকভাবে এখন কিন্তু এক ধরনের ওয়ার সিচুয়েশনের ভিতরে চলে গেছে, এবং যদি সেটা স্থল অভিযানের দিকে যায়, সেই ইম্প্যাক্টটা কিন্তু আপনার এই জ্বালানি সরবরাহের জায়গাটায় পড়বে। কারণ দেখেন, এই মুহূর্তে কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু কাতারে। হ্যাঁ, তো সেই কাতারের সঙ্গেও কিন্তু আমাদের এতদিন ধরেন কাতারের সঙ্গে যে এই 4-5 দশক ধরে যে এটা ছিল শুধুমাত্র লেবার জায়গায়, কিন্তু লাস্ট ইয়ের সময় কিন্তু আমাদের এলএনজির একটা সম্পৃক্ততা রয়েছে। তো সেই জায়গায় যখন আমরা এক ধরনের বিকল্প জ্বালানির উৎস খুঁজছি বাংলাদেশ, এর বাইরে আমরা নূতন দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি, তো কাতার কিন্তু শুধুমাত্র এটা না। এবং লাস্ট যে কাতার 2024-এ কাতারের যিনি আমির বাংলাদেশ সফর করে গেলেন, তখন কিন্তু একটা জায়গায় ছিল সামরিক সক্ষমতার একটা সাপোর্টিভ একটা বিষয় ছিল, যদিও সেটা অনেক জায়গায় খুব একটা বেশি আলোচনায় আসে নাই। তো সেই জায়গায় কাতার কিন্তু ধরেন মধ্যপ্রাচ্যের সংকটের বিভিন্ন সময় মেডিয়েটরের একটা ভূমিকা নিয়েছে। যদিও এই ইস্যুতে আমরা দেখছি যে ইরান এর এই ইস্যুতে তাকে ওমানকে হয়তো অনেক সময় মধ্যস্থতাকারী মেনেছে যুক্তরাষ্ট্র, কিন্তু আপনি সেই ফিলিস্তিন ইস্যু বলেন, ইসরায়েল ফিলিস্তিনের যত সংকট এসেছে, কিংবা ধরেন মিশর ইস্যুতেও আমরা জানি অনেক সময় মধ্যস্থতার ভূমিকায় ছিল কিন্তু কাতার। তো আমরা মনে করি যে এই ইস্যুতে যদি যেমন ধরেন সংযুক্ত আরব আমিরাত গতকালকে যে স্ট্যান্ডটা নিয়েছে ইরানের এগেনস্টে, তো এরকম যদি মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো এক এক করে
ইরানের বিরুদ্ধে এ ধরনের স্ট্যান্ড নেয়, তখন সৌদি আরবের সঙ্গে কিন্তু তার একটা সুসম্পর্ক তৈরি হচ্ছিল এবং লাস্ট 4-5 বছর ধরে খুবই বৈরী একটা সম্পর্ক ছিল। সেখান থেকে কিন্তু এই সর্বশেষ কিছুটা সম্পর্ক উন্নয়নের জায়গায় ছিল। এখন আবার এই নূতন যদি অভিযান শুরু হয় সেক্ষেত্রে কিন্তু মানে আমি এই যে তাদের যে সৌদি আরবের যে সামরিক সক্ষমতা বলেন, যে চুক্তির জায়গাটা বলেন, সমস্ত কিছু সে কিন্তু তাকে তার নিজের অস্তিত্বকে টিকায় রাখার জন্যই কিন্তু সে যুক্তরাষ্ট্রকে প্রভাব বলয় থেকে এখন পর্যন্ত আছে। সেখানে আপনি তুরস্কের ভূমিকার কথা চিন্তা করে দেখেন। ধরেন আমি যদি বর্তমান সরকারের ফরেন পলিসির কথা চিন্তা করি, সেই জিয়াউর রহমানের আমলের সময় কথা যদি চিন্তা করি, জিয়াউর রহমানের সাথে যে ওআইসির যে মিটিংটা তখন যে যেটা হয় সেটাও কিন্তু তুরস্কে হয়েছিল তখনকার, এবং প্রায় 44টা দেশকে নিয়ে যে ওই সময়ের যে, এবং আমি মনে করি যে যেহেতু সেই প্রেসিডেন্টেরই উত্তরসূরি আমাদের বর্তমান সরকার যিনি মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, তার যে স্ট্যান্ড সেই জায়গায় আমি মনে করি যে সে চাইলে এই জোটে যদি বাংলাদেশ অংশ নেয় এটা আমাদের ভূ রাজনীতির জন্য আমাদের একটা সাপোর্টিভ হবে। আর একটা বিষয় হচ্ছে আমি মনে করি যে এখানে যেহেতু জিয়াউর রহমানের লিডারশিপের ভিতরে একটা জিনিস আমরা যেটা দেখেছি, সার্ককে বিল্ডিং করে সাউথ এশিয়ার একটা বিষয় ছিল, ইভেন ওআইসিরও অনেক লিডিং এর জায়গায় কিন্তু জিয়াউর রহমান অনেক সময় ইনিশিয়েটিভ নিয়েছে। তো সেই জায়গায় তো সেই জায়গায় আমি মনে করি বর্তমান প্রধানমন্ত্রী যদি চান সেক্ষেত্রে সেই তার উত্তরাধিকারের যে রক্তের যে মানে শোধ আর কি যেটা বলেন, সেই শোধ পূরণ করতে পারলে তিনি একটা বোল্ড স্ট্যান্ড নিতে পারেন এখানতে লিডারশিপের জায়গায়, এবং এই জোটে বাংলাদেশের আমার মনে হয় অংশ নেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ। আমি যেতে চাই ডাক্তার রাকিব আল হাসান। ডাক্তার রাকিব আল হাসান, এখন যদি বলি বিএনপি সরকারের যে পররাষ্ট্র নীতি, স্বাভাবিকভাবে এই যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়া এইসব বিষয়গুলো, এইসব শক্তিধর দেশগুলো অবশ্যই চলে আসে। সেই ক্ষেত্রে এখন যদি এই অনেকটা যদি বলে জোরালোভাবে প্রাসঙ্গিক হয়ে উঠছে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়া, এই ক্ষেত্রে সরকারের পররাষ্ট্রনীতিতে কি কি সংযোজন বিয়োজন করা দরকার যাতে দেশের স্বার্থে? ওকে, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এখানে আমার কাছে যেটা ফার্স্টই মনে হয়, আপনার এই কাউকে আপনি এখানে ইগনোর করতে পারবেন না, এটা হচ্ছে ফার্স্ট কথা। মানে কাউকে ইগনোর করা যাবে না এখানে। ব্যাপারটা হচ্ছে আমি আপনাকে আগের 2 পার্টেই ক্লিয়ার করে দিয়েছি যে এখানে আপনার বেস্ট পসিবল ডিলটা করতে হবে সব জায়গাতেই। এটা যদি আপনার সামরিক ক্ষেত্রে হয়, আপনি যদি অর্থনৈতিক ক্ষেত্রে হয়, আপনি যদি ভিসা পলিসি হয়, আপনি যদি লেবার মার্কেট হয়, আপনার যদি এলএনজি, সব ক্ষেত্রেই আমি মনে করি যে সরকারের যে কাজটা করা উচিত সেটা হচ্ছে, ধরেন আমরা উন্নত বিশ্বের যে পররাষ্ট্র নীতিগুলো দেখি, ধরেন সব বাদ দেন না আপনি, আমাদের দেশের যে অ্যাম্বাসিগুলো পলিসি কি আপনাকে বলি আমি। ধরেন আমাদের এখানকার যে চাইনিজ অ্যাম্বাসি, যে ওদের যে প্রেস টিম, যা প্রেস যে ডিল করে, মিডিয়া ডিল করে, সে আমার আপনার যে ফ্লুয়েন্ট বাংলা পারে, রাশিয়ার ক্ষেত্রে সে ফ্লুয়েন্ট রাশিয়ান পারে, তারপরে সব ক্ষেত্রেই ধরেন। এবং শুধু তাই না, আমাদের এখনকার যে রাশিয়ার যে হচ্ছে আপনার ফার্স্ট সেক্রেটারি, সে 2014 সালে এখানে হচ্ছে আপনার প্রেস সেক্রেটারি ছিল, এবং সাধারণত ওরা এইভাবে নার্সিং করে গ্রুম করে পাঠায়। আমাদের আসলে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বড় দুর্বলতা যেটা, সেটা হচ্ছে ধরেন আমাদের মানে ক্যারিয়ার ডিপ্লোমেট ছাড়া আমাদের যে মিশনগুলোতে খুবই পুয়ার, এদের পারফরমেন্স খুবই পুয়ার। এক্ষেত্রে আমি মনে করি ধরেন আপনি যে ডিলটি করাবেন, ধরেন স্বাভাবিকভাবে আপনি চায়না যাবেন এখন ডিল করতে, চায়না গেলে ভাই ওখানে চাইনিজ ছাড়া কিছু চলবে না, স্বাভাবিক বাংলা। জাপানে যাবেন, জাপানি ছাড়া চলবে না। কোরিয়া যাবেন, কোরিয়া ছাড়া চলবে না। এবং শুধু তাই না, শুধু ভাষাটা ব্যাপার না, আপনার ওখানকার ভৌগোলিক অবস্থান, ওখানকার হিস্ট্রি, ওখানকার পলিটিক্যাল কালচার সব কিছু আপনি জানতে হবে। এখানে আমার কাছে যেটা মনে হয়, ধরেন সরকার যেহেতু মাল্টি রোল ডিপ্লোমেসিতে যেতেই হবে, কোনো উপায় নেই। তো সেক্ষেত্রে আমি মনে করি প্রত্যেকটা জায়গায় আপনার আলাদা আলাদা প্রিপারেশন রাখা দরকার। মানে আপনি একজনকে দিয়ে 10টা কাজ কখনোই হবে না এটা। আর ফরেন পলিসিটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু, তাই না? এখানে ধরেন আপনার একটা শব্দর মারপেশ অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, না বলা কথাগুলো অনেক কিছু হয়ে যায়, আপনার চোখের হিসাব, বডি ল্যাঙ্গুয়েজ, আই কন্ট্যাক্ট সব কিছু চেঞ্জ হয়ে যায়। এক্ষেত্রে আমি মনে করি সরকারের যে উদ্যোগটা নেওয়া উচিত, সেখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পলিসি রেডি করা, আলাদা টিম তৈরি করা, এবং প্রত্যেকটা টিমে শুধুমাত্র ক্যারিয়ার ডিপ্লোমেট না, আপনার পলিটিশিয়ান, ক্যারিয়ার ডিপ্লোমেট, একাডেমিশিয়ান, জার্নালিস্ট, হ্যাঁ, সবাইকে একটা কালচারাল ফিগার, সব কিছু মিলে আপনার হচ্ছে কি এই জিনিসগুলা মানে সমন্বয় করা উচিত। একটা উদাহরণ দিয়ে আপনি বুঝবেন, কারণ শেখ হাসিনা যতবারই চীন রাশিয়া যেত, কখনোই দিলীপ বড়ুয়া, রাশেদ খান মেনন কিংবা হাসানুল হক এদের ছাড়া যেত না, এবং ইনভাইটেশনগুলো ওদের মাধ্যমে আসতো। আপনার এই খেলাটা বুঝতে হবে। এরা ধরেন হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, দিলীপ বড়ুয়া, এরা বাংলাদেশে এত বছর ফেসিবাদের সাথে প্রাসঙ্গিক কীভাবে ছিল, ক্যাবিনেট কীভাবে শেয়ার করলো, এদের ইলেকশনগুলো 200 পড়তে পাবে না, স্বাভাবিক না? কেন ছিল? কারণ এই জায়গাগুলোকে হাসিনা রাখার কারণে তো। হাসিনা তো 17 বছর ব্যালেন্স করেছিল, লাস্ট মধ্যে পারানে দেখে তো পড়ে গেছে। এক্ষেত্রে আমি মনে করি যে সরকারের এদিকটা আরো একটু সিনসিয়ারলি দেখা উচিত। সরকার এই মুহূর্তে যা করতেছে খুব ভালো, ওয়েল ডান, কিন্তু ঘটনা হচ্ছে কি, এটা তো এমন না যে মাঠে নামলে 1 বলে ছক্কা মারে দিলাম, আপনার তো 50 ওভার ব্যাটিং করতে হবে, রাইট? শুধু তাই না, ধরেন আপনি 5 বছর ক্ষমতা থাকলেন, আবার ক্ষমতা আসলেন 10 বছর থাকলেন, তারপরে ধরেন আপনার পরবর্তী সময় যে ক্ষমতা আসবে তার জন্য তো একটা লিগেসি মেনটেন করতে হবে। কারণ ফরেন পলিসিটা তো আর একদিনের বিষয় না। ধরেন আমেরিকা, আমরা বলি না, কথা ভাষা বলি না যে আমেরিকা 100 বছর প্ল্যান নিয়ে আগায়, অমুক 50 বছরের প্ল্যান নিয়ে আগায়, 40 বছরের প্ল্যান নিয়ে আগায়। ধরেন আপনি কোরিয়ার কথা চিন্তা করেন না,
97 সালে কোরিয়া যেভাবে অর্থনৈতিক দুর্ভিক্ষের মধ্যে পড়ছিল, তো কোরিয়া যে এখন আজকে এই পজিশনে দাঁড়ায় আসছে, এটাকে এমনি এমনি আসছে। সিঙ্গাপুর কেমনে আসছে? সিঙ্গাপুরে কি বলতো? সিঙ্গাপুর তো মাছের পল্লী বলতো ওটাকে, তাই না? আলটিমেটলি তাই তো। তো সেই জায়গায় থেকে ভিয়েতনামের কথা চিন্তা করেন। ভিয়েতনাম তো 20 বছর ম্যাসাকার যুদ্ধ করছে আমেরিকার সাথে, আবার আমেরিকার সাথে ভালো বন্ধু না। আর ভিয়েতনামের সুযোগ দেখেন, আপনার অর্থনীতি রপ্তানি দেখেন, ওদের ইয়ারলি বাংলাদেশের কাছাকাছি ছিল। বাংলাদেশে ইয়ারলি রপ্তানি এখন 50 বিলিয়নের আশেপাশে, ওদের 450, 9 গুণ বেশি। তো আপনার তো এই জিনিসগুলো পলিসিটা রেডি করতে হবে, এটা তো আর দিনে দিনে হবে না। সুতরাং আমি মনে করি যে সরকার এই দিকগুলোতে আরো বেশি ফোকাস করা উচিত। এটা একটা একাডেমিক আলাপ, কিন্তু আমি পলিটিক্যাল বাইরে একাডেমিক আলাপটা তুলে ধরলাম। জি, অসংখ্য ধন্যবাদ। আমি ছোট্ট করে যে শাকিল মাহমুদ আপনাকেও জানতে চাই যে এখন যদি বলি আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি চীন ভারতের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করবার চেষ্টা করা হয়েছে, শেষ চেষ্টা করে না ভাই, যারে সে যেটা দিলে তার ক্ষমতা থাকাটা হবে, তাকে তাই দিছে। যেমন হচ্ছে আদানিকে বিদ্যুৎ দিলে সে 18 সালে ক্ষমতা আসতে পারবে, আদানিকে দিছে রোহিঙ্গা ঢুকাইতে পারলে সে ক্ষমতা থাকতে পারবে, ওটা তাই করছে। এটাকে মানে ব্যালেন্সিং পরবর্তীতে সে ভারসাম্য রক্ষা করতে পারে নাই, যা যেটা বলা হয়। কিন্তু আমাদের বাংলাদেশ সরকার এখন যে আমেরিকা, চীন, ভারত সব মিলিয়ে ভারসাম্য রক্ষা করে কতটুকু সামনের দিকে এগোতে পারে? দেখেন, উচিত বলে আমি রাকিব আল হাসানের কথার শেষ শব্দটা ধরেই ধরি যে আদানিকে দিলে হচ্ছে টিকে থাকা যাবে। তো আমি তখন মনে আছে যখন এই কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প যখন হয় আমাদের সুন্দরবন, যেহেতু আমার অঞ্চল সুন্দরবনের ওই টেরিটরি, তো এটা আমার খুব কষ্টের জায়গা। তখন আমি এই আদানি কোথায় কোথায় এই কয়লা প্লান্ট করেছে, আমি এটা নিয়ে একটু কাজ করতে গেলাম। দেখলাম অস্ট্রেলিয়ায় তারা মেলবোর্নে ওখানে কোরাল দ্বীপপুঞ্জ আছে। এই কোরাল দ্বীপপুঞ্জের ওখানে তারা একটা এই যে ভূগর্ভস্থ একটা মানে কয়লা প্লান্ট করতে গেছে, এবং ওখানে এমন প্রোটেস্ট হয়েছে, কারণ ওখানে ওরা কিন্তু ক্লাইমেট এবং হচ্ছে পরিবেশ এই ইস্যুস নিয়ে ওরা কিন্তু খুব ভয়েস রেস, এবং সাথে সাথে কিন্তু ওখান থেকে সে বাধ্য হয়ে মানে ওখান থেকে সে শিফট হইতে বাধ্য হয়েছে, এবং তার বিশাল ইনভেস্ট ছিল। কিন্তু আমাদের এইখানে যখন কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের অ্যাগেনিস্টে যখন মুভমেন্ট করলো এখানের আনু মোহাম্মদরা, সেটার অ্যাগেনিস্টে কিন্তু কোনো পদক্ষেপ হয় নাই, সেটা হয়েছে, সেই চুক্তি কিন্তু হয়েছে। আপনি ভারতের এই শেষ অংশটা যদি বলি, এই আদানি ভারতের বিজেপিকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য আদানির কি অবদান আছে না? তাদের স্পন্সরশিপ আছে না? আমেরিকায় যেমন ধরেন যেই সরকার ক্ষমতায় আসুক তাদের ইহুদি লবিজদের একটা ইনভেস্টমেন্ট সেখানে থাকে, সেম কিন্তু এই যারা অলিগার্ক বিভিন্ন মনোপলি, হ্যাঁ, এরা কিন্তু এই জায়গাটা থাকবে। তো সেই অর্থে আমি মনে করি যে বাংলাদেশকে এখন বাংলাদেশ ফার্স্ট নীতিতে চলতে হলে অবশ্যই তাকে স্পেসিফিক স্কিল্ড ম্যান পাওয়ার, বিশেষ করে এই কূটনৈতিক, এবং আমি সোজা কথায় বলি যেটা দুতিয়ালির জায়গায় অবশ্যই এখানে মানে ওই যে মিষ্টি মিষ্টি আলাপ দিয়ে হবে না। এখানে মানে যাকে যেখানে স্ট্যান্ড নিতে হবে সেখানে স্ট্যান্ড নিতে হবে, যেখানে আপনার মিউচুয়াল সমঝোতা হতে পারে সেটা করতে হবে, এবং এটার জন্য অবশ্যই প্রাসঙ্গিক লোক দরকার। একই মানে আমি রাকিব আল হাসানের সাথে একমত যে একই ব্যক্তিকে দিয়ে আপনি সব কাজ করতে পারবেন না। ধরেন আপনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবেন, কিন্তু আপনি চীনকে পিছনে ফেলে দেবেন, আবার ভারতকে আপনি স্যাডেল করে রাখবেন। তার মানে হচ্ছে আমার এই পুরো আমার ভৌগোলিকভাবে আমি এমন অবস্থার ভিতরে রয়েছি। ধরেন যুক্তরাষ্ট্র কিন্তু সেই আমার মনে আছে যে হেরিকে টমাস একবার বলেছিল যে তোমরা আমার সেন্ট মার্টিন দ্বীপকে 100 বছরের জন্য দিয়ে দাও, তো তখন কিন্তু বিএনপি সরকার দেয়নি তাকে। তো সেই আজকে এই প্রায় 18 বছর পরে বিএনপি সরকার নতুনভাবে ক্ষমতায় আসছে, তো অবশ্যই তার আমার কাছে মনে হবে যে বাংলাদেশ ফার্স্ট নীতি যেটা, তাকে যে স্ট্যান্ডে রয়েছে সেই স্ট্যান্ডে অবশ্যই তাকে মিউচুয়াল রেসপেক্টের জায়গা থেকে এবং মিউচুয়াল ডিপ্লোমেসির জায়গা থেকে এগিয়ে যেতে হবে, এবং এটা অবশ্যই বাংলাদেশকে এগিয়ে রাখতে হবে সব জায়গায়। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।